ছোটবেলায় যবে থেকে পাহাড়ের ছবি আঁকা শুরু করেছিলাম, তখন থেকেই মন চাইতো কোনো এক শ্বেত শুভ্র পাহাড়কে দেখতে দেখতে কাটিয়ে দেব অনেকটা সময়। আর আজ সেই রকমই কিছু মনোকামনা পূরণ হলো আজকে সকালে পবিত্র মনোকামনা লেককে দর্শন করে আসার পর। মনোকামনা পূরণ হলো কালিম্পংয়ের এই অফবিট গ্রাম পিথামচেনে এসে। এবারের পর্বে শুধু এই পিথামচেনের গল্পই শোনাবো না, তার সাথে এমন একটি হোমস্টের গল্প বলবো যেখানে এলে তোমার আর ফিরতে ইচ্ছে করবে না। এই অসাধারণ হোমস্টের খোলামেলা পরিবেশে বসে সারাদিনের রোদ গায়ে মেখে তুমি কাঞ্চনজঙ্ঘার রং রূপ পরিবর্তন দেখতে পাবে। আর তার সাথে ঘুরে দেখাবো এই গ্রাম। তাহলে চলো শুরু করা যাক সেই শান্ত স্নিগ্ধ গ্রামের গল্প। এখন বাজে দুপুর 12টা। আমরা সবাই ধীরে সুস্থে ব্রেকফাস্ট সেরে বেরোলাম পিথামচেনের উদ্দেশ্যে। এখান থেকে 1 ঘন্টাখানেক সময় লাগবে ট্রেক করে পিথামচেনে পৌঁছাতে। বেরোনোর সময় আমাদের সবার জন্য পূর্ণিমাজি ভুট্টা দিয়ে দিয়েছেন। বেশ মিশুকে স্বভাবের উনি। এটা আরেকটা হোমস্টে পিথামচেন যাওয়ার পথে। হোমস্টের নাম নির্বাহা হোমস্টে। আচ্ছা, এখান থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে। আমরা ওপরের দিকে যাব না, যেহেতু পিথামচেনটা নিচের দিকে, আমরা নিচের দিকে রাস্তাটা ধরবো। মূল খারকা লেক দেখার জন্য যেহেতু আমাদের খুব ভোরে উঠতে হয়েছিল, তাই সানা আর হাঁটতে পারছিল না। তবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের সাথে সাথেই চলেছে পুরো রাস্তায়। দুপুর এখন 1টা বাজে। আমরা পিথামচেনে পৌঁছে গেছি ইয়াকসাম হোমস্টেতে। আর আমরা দুপুর 12টার সময় স্টার্ট করেছিলাম পূর্ণিমাজির হোমস্টে থেকে যাত্রা। 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি, বিকজ অফ রাস্তাটা পুরোটাই ডাউনহিল। এই যে হোমস্টেতে পৌঁছে গেছি, হিমালয়ান রিট্রিট হোমস্টে। এখন আমরা চলে এসেছি ইয়াকসা হিমালয়ান রিট্রিটে। আমাদের 2টো রুম অ্যালট করা হয়েছে। এটা হচ্ছে নিচের রুমটা, আর ওপর দিকে আরেকটা রুম আছে। নিচের রুমটা দেখিয়ে দিই। এটা ডাবল বেড, এটা সিঙ্গেল বেড। এখানে একটা সাইডের টেবিল আছে, আয়না আছে, রুমের ডেকোরেশন এরকম। বাহ, স্নেক প্ল্যান্ট লাগানো হয়েছে। বাইরের ভিউটা, এখান থেকে বেড থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। এই যে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা ছোট্টর মধ্যে সুন্দর। এখানে জানলা আছে, জানলা থেকে পাহাড়ের ভিউ দেখা যাবে। কমোড, গিজার আছে, শাওয়ার আছে, এখানে বেসিন আছে, একটা সাবান দিয়েছে, এখানে একটা ওয়ার্ড্রব আছে, চাইলে রাখতে পারো। দ্যাটস ইট। ছোট্টর মধ্যে খুব সুন্দর। চলে এবারে ওপরের রুমটা দেখিয়ে দিই। উপরে এরকম স্পটলাইট করা আছে, আর একটা টিউবলাইট। লাইটের কোনো অভাব নেই ঘরে। ওপরের রুমটা চলো দেখিয়ে দিই। এখানে সাইডে দেখো, এখানে সবকটা হোমস্টেতেই বাইরে এরকম ফ্লাওয়ার পটের মধ্যে ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা। ভালো লাগে দেখতে বেশ। ওপরটায় চলো দেখিয়ে দিই। এই ওপরটায় সিঁড়ি দিয়ে উঠতে হবে। উঠেই এই একটা দোলনা, দোলনা থেকে
এই তুমি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। নিচে ফুল গ্রাউন্ডটা আছে, ওদের এরিয়াটা। চলো রুমটা দেখিয়ে দিই। ডাবল বেড, একটা টেবিল আছে, এখানে একটা মিরর আছে, আচ্ছা টিভি আছে, গাছ দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে। এই যে খুব সুন্দর। এখানে একটা অদ্ভুত জিনিস, তোমার লাগেজ রাখার জন্য একটা জায়গা করে দিয়েছে, কেউ চাইলে লাগেজ রাখতে পারে। এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যালকনিতেও গাছ লাগানো আছে। আবার এদিকটা এরকম, আর সামনের দিকটা এই পাহাড়, আর এই পাশে কাঞ্চনজঙ্ঘা। ওই যে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে একটা ম্যাট দেওয়া আছে, তোমরা কেউ যদি এক্সট্রা লোক হও তাহলে এই ম্যাটটা নিচে পেতে শুতে পারবে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা আরো ছোট, ওটা নিচেরটা থেকে আর একটু ছোট। এখানেও জানলা আছে, কোমোড আছে, এখানে একটা হ্যান্ড শাওয়ার আছে, গিজার তো অবভিয়াসলি আছে বললাম, গিজার আছে, বেসিন আছে, এখানে আরেকটা ওয়ার্ড্রোব আছে, ওপরে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এখানেও সাবান দেওয়া আছে। খুব সুন্দর সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট্টর মধ্যে খুব সুন্দর, খুব সুন্দর। রুমের ডেকোরেশনটা খুব সুন্দর, আরেকবার দেখিয়ে দিই। আচ্ছা উপরে একটা দেখো, এটা আর নিচের এই ফ্লোরটা পুরো কাঠের। প্রথমের দিকে যে রুমগুলো করা আছে, রুম নাম্বার 1, 2 আর 3, এই রুমগুলোতে ফায়ারপ্লেসের বন্দোবস্ত করা আছে। তবে কাঠের জন্য এক্সট্রা 500 টাকা তোমাদের দিতে হবে। আর এই রুমগুলোর ফেয়ার 1500 টাকা পার হেড পার ডে। এই রুমগুলোতে গেস্ট ছিল বলে তোমাদের আর দেখাতে পারলাম না। বিনায়কজি আর ওনার স্ত্রী দুজনেই খুব যত্ন করে এই হোমস্টেটা সাজিয়েছেন। খুব শৌখিন মানুষ ওনারা। প্রত্যেকটা রুমের ভেতরে ও বাইরে গাছ দিয়ে বেশ সাজানো গোছানো। এমনকি গ্রাউন্ড এরিয়াতে বনফায়ার প্লেসের সাথে বিভিন্ন জায়গায় কাঠ ও পাথর দিয়ে সাজিয়ে বসার বন্দোবস্ত করা আছে। এই হোমস্টের ওপেন গ্রাউন্ড এরিয়াটা আমার কিন্তু দারুণ লেগেছে। এদের ডাইনিং এরিয়াটা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়, তবে তোমরা চাইলে রুমে বসেও খেতে পারো। ডাইনিং এরিয়াটা বেশ অ্যাট্রাকটিভ। বিনায়কজি ডাইনিং রুমটাও খুব সুন্দর করে সাজিয়েছেন। এখানে খেলাধুলার জিনিসপত্র থেকে শুরু করে অন্যান্য ডেকোরেশনের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো বেশ ইউনিক। এইভাবে কম্বল রোদে দেওয়া হয়েছে। বাস্কেটবলের কোর্টও করা আছে এখানে। তাছাড়া তোমরা যদি ব্যাডমিন্টন, ফুটবল ও অন্যান্য কিছু খেলা খেলতে চাও তারও ব্যবস্থা করা আছে এখানে। কিছুক্ষণ বাদে চা দিয়ে গেলেন বিনায়কজি। বেশ দারুণ লাগছে কিন্তু। একটু চা ঢেলে দাও আমাকে। वाओ वो जो गाड़ी में ठीक है, पूर्णिमा जी को बोल देंगे। तो यार ऐसे कि नॉर्मल गाड़ी में थैंक यू। চলো সানা চলো পারো। হ্যাঁ হেভি, পাথরটা ভাঙতে হবে। ভাঙো ভাঙো। উফ ইস। এরপর লাঞ্চের জন্য নিচে চলে এলাম।
আচ্ছা, লাঞ্চের টেবিলে আমাদের আজকে পরিবেশন করা হয়েছে ভাত, পাঁপড় ভাজা, এটা কি বিন ভাজা, জয়দি বিন ভাজা, ডিমের কারি, লঙ্কা আলাদা করে দিয়েছে, লেবু, স্যালাড, ডাল। আমার মেয়ের জন্য স্পেশাল আলু ভাজা করা হয়েছে। খেয়ে উঠে সানা আর ওর বাবা খেলতে শুরু করলো, আর মাঝে মাঝে একটু এক্সারসাইজ পর্বও চলছিল। খেয়ে উঠে এক্সারসাইজ, বাবা আর মেয়ের যত পাগলামি। এছাড়া অন্যান্য গেস্টরাও ব্যাডমিন্টন খেলছিল। আমাদের গ্রুপের বাকি 4 জন বেরিয়ে গেল আরিতার লেক দেখতে, আমরা যাইনি। ভালোই হয়েছে, না হলে এখানে আর সানার এই এনজয়মেন্টটা হতো না। কাঞ্চনজঙ্ঘার সামনে এই ন্যাশনাল ফ্ল্যাগটা যখন উড়ছে তখন দারুণ লাগছে। সূর্য অস্ত যেতেই কাঞ্চনজঙ্ঘা সোনালী বর্ণ ধারণ করল, আর কাঞ্চনজঙ্ঘার ওপর ওই যে মেঘটা দেখে মনে হচ্ছে যেন দূরে আগ্নেয়গিরির মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছে। চারিদিকে বিভিন্ন রকমের রঙের খেলায় বেশ মায়াবী পরিবেশ লাগছিল। সানা একটু হাই করে দাও, হাই সানা একটু হাই করে দাও। সন্ধে নামতেই হোমস্টেতে বিভিন্ন ধরনের আলো জ্বলে উঠল। আর তার সাথে একটা গ্রুপ এখানে বনফায়ারের সাথে নেপালি গানও গাইছিল। কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। রাত্রে ডিনার করতে এসে আবার একটু রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এই সময় বিনায়কজি হাতে করে একটা জিনিস নিয়ে এসে আমাকে দিয়ে বললেন, এটা কি দেখেছেন? আমার তো এটা দেখে বেশ কিউট লাগলো। এরপর ডিনার সেরে ফেললাম ভাত, আলু ভাজা, সেকা পাঁপড়, ডাল আর চিকেন দিয়ে। গুড নাইট। পরদিন বেশ ভোরবেলা উঠে পড়লাম। চারিদিকে তখনও অন্ধকার কাটেনি। একটু আলো ফুটতেই নিচে নেমে এলাম। কাঞ্চনজঙ্ঘার তখনও ঘুম ভাঙছে আস্তে আস্তে। বেশ ঠান্ডা লাগছে। সূর্যোদয়ের সাথে কাঞ্চনজঙ্ঘার রং পরিবর্তন দেখতে দেখতে প্রকৃতির গান আর গন্ধ উপভোগ করছিলাম। তারপর চলে এলাম নিচে। কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, তাই একা একাই বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখতে। রাস্তাতেও কোনো লোকজন এদিকে দেখতে পেলাম না। কিছু দূর যাওয়ার পর নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে দেখলাম, আর সেই সিঁড়ি দিয়ে নামতেই পৌঁছে গেলাম একটা ভিউ পয়েন্টে। মনে মনে ভাবলাম, ভাগ্যিস ঘুরতে এসেছিলাম। ভিউ পয়েন্ট থেকে ফটো আর ভিডিও তোলার পর আবার উপরে উঠে এলাম। আরো একটু এগোতে এখানে আরো সুন্দর দৃশ্য দেখতে পেলাম। বেশ খানিকটা সময় ঘোরাঘুরির পর হোমস্টেতে ফিরে এলাম। কিছুক্ষণ বাদে চা চলে এলো। চায়ের কাপে চুমুক দিতে দিতে
জানলার কাঁচে কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন দেখছিলাম। রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। আজ যে আমাদের বাড়ি ফেরার দিন। মন বলছে আরো একটা দিন এখানে থাকলেই ভালো হতো। একটু বাদে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল স্লাইস ব্রেড আর সাম্বার। এর আগে কোথাও এরকম ব্রেকফাস্ট আমি খাইনি, ভালোই লাগছিল। আবার একটু খেলাধুলা করে আমরা বিনায়কজিকে বিদায় জানিয়ে রওনা হলাম এনজেপির উদ্দেশ্যে। আমরা দেরি করে বেরিয়েছিলাম বলে গাড়ি রিজার্ভ করে রেনক পর্যন্ত যাচ্ছি। এখান থেকে শেয়ার কারও পাওয়া যায়, কিন্তু সকাল 9টা পর্যন্ত। আমাদের রেনক পর্যন্ত গাড়ি ভাড়া নিল 1800 টাকা, যেহেতু আমরা বড় গাড়ি নিয়েছিলাম। রেনকে পৌঁছানোর পর আবার এখান থেকে শেয়ার গাড়ি নিতে হলো, যার ভাড়া পড়ল 100 টাকা পার হেড। এখানে রেনক পিটিডাব্লিউডি অ্যাসোসিয়েশনের কাউন্টার থেকে আমাদের শেয়ার কারের জন্য টিকিট কাটতে হলো। এই শেয়ার কার করে আমরা রংপো পৌঁছলাম। সময় লাগলো 1 ঘন্টা। রংপো থেকে এনজেপি যাওয়ার জন্য এখানে প্রচুর অপশন আছে। রিজার্ভ কার তো আছেই, তার সাথে শেয়ার কার বা বাসও পেয়ে যাবে। আমরা শেয়ার কারে নিয়েছিলাম, ভাড়া পড়েছিল 400 টাকা পার হেড। আজকের এই ভিডিওতে আমাদের নর্থ বেঙ্গল সিরিজ শেষ হলো। পরবর্তী পর্বে ফিরে আসবো অন্য কোনো ট্রাভেল স্টোরি নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর প্রচুর ঘুরতে থেকো। টাটা।